নমস্কার বন্ধুরা, এইচডি লাইভ ক্লাসের ইউরোপ ট্যুরের আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। আগের পর্বে আপনারা দেখেছিলেন লন্ডন থেকে ডোভার হয়ে ক্যালে আসার কাহিনী, অর্থাৎ সেই সময় আমরা ইংলিশ চ্যানেল পার হয়েছিলাম। তো আজকে আমরা ক্যালে থেকে যাব প্যারিস। এই পুরো যাত্রাপত্তার কাহিনীটা এখানে থাকবে। তার সাথে থাকবে আমাদের যে প্যারিস গাইডেড সিটি ট্যুর, সেটাও আমরা দেখাবো। তো এখানে একটা কথা বলছি, ক্যালে থেকে প্যারিস যেতে টোটাল পথটা কিন্তু 300 কিলোমিটার, সময় লাগবে 3 ঘন্টারও বেশি। এই পুরো পথটা আমরা যাব, তারপরে হয়তো সন্ধে নাগাদ প্যারিসে পৌঁছাবো এবং তারপর আপনারা দেখতে থাকবেন। আজকে অক্টোবরের 17 তারিখ 2023। এখন স্থানীয় সময় বেলা 1টার কাছাকাছি, অর্থাৎ আমরা হয়তো বিকেল 5টা নাগাদ প্যারিসে পৌঁছবো। এই পুরো যাত্রাপথটা কিন্তু অনেক সিন সিনারিতে ভরা। মাঝে মাঝে ব্রেক দেবে, একটা লাঞ্চের ব্রেকও থাকবে বা টিফিন ব্রেকও থাকবে। তো আমরা সব দেখাতে থাকবো। তো এই প্যারিস গাইডেড ট্যুর যেটা আমরা আজকে দেখাবো, সেটা বেশি দেখাবার সুযোগ হবে না, কারণ হাতে বেশি সময় থাকবে না। তার সাথে এটাও বলি যে আপনারা জানেন যে 2024-এর সামার অলিম্পিক প্যারিসে হবে। সেই কারণে পুরো প্যারিস জুড়ে বিভিন্ন রকম কর্মকাণ্ড, কনস্ট্রাকশনের ওয়ার্ক চলতে থাকবে। তো সেই হিসাবে আমরা বেশ কিছু জায়গা হয়তো দেখাতে পারবো না। তো যাই হোক, দেখা যাক কতটুকুনি দেখতে পারি। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এখানে আরেকটা জিনিস না বললেই নয়, লন্ডনে আমরা দেখেছিলাম ট্রাফিকটা ইন্ডিয়ার মতো, কিন্তু এখানে প্যারিসে আসার পর দেখলাম আমাদের ট্রাফিকটা কিন্তু ডান দিকে হয়ে গেল, অর্থাৎ আমরা এখন ডান দিক দিয়ে যাচ্ছি। এটা একটা বেশ উল্লেখযোগ্য চেঞ্জ। যেহেতু এই পুরো যাত্রাপথটা ক্যালের থেকে প্যারিস, এটা অনেকটা দীর্ঘ যাত্রাপথ। এই পুরো যাত্রাপথের বেশিরভাগ সময় জুড়েই আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা তার জ্ঞানের সম্ভার আমাদেরকে বিতরণ করতে থাকলো। ইউরোপের ইতিহাস, ইউরোপের সাথে ফ্রান্সের সম্পর্ক, ইউকের সম্পর্ক, আরও অনেক কিছু সঞ্জয় দা আমাদেরকে শোনাতে নিয়ে গেল। আমাদের যাত্রাপথটা কিন্তু দারুণ লাঘব হলো সঞ্জয় দার এইরকম পুরো কাহিনী বর্ণনার মাধ্যমে। France even today has got lots and territories all over the world, right? And প্যারিস যাওয়ার পথে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। আসো রঞ্জা। এখানে আমার ছোট্ট বোন, ভাইজি, মানে কি বলবো, যাই বলো, এও খুব এনজয় করছে, একা এসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো আমরা এখানে লাঞ্চ করব, লাঞ্চ প্যাকেট কালেক্ট করব। এই লাঞ্চ প্যাকেট দিচ্ছে আমাদের ট্যুর ম্যানেজার। এখান থেকে আমরা লাঞ্চ প্যাকেট কালেক্ট করব। এটা লাঞ্চ প্যাকেট একটা দেন। হ্যাঁ, মিসেস নিয়ে গেছে। লাঞ্চ প্যাকেটটা কালেক্ট করলাম। আমরা এখন লাঞ্চ প্যাকেট কি আছে জানি না, আমরা বনভোজনের মুডে একটু লাঞ্চ করবো এখানে। খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর সানি ওয়েদার। লিনা চলে গেছে, ওই যে লিনা দাঁড়িয়ে আছে। এখানে দেখুন লাঞ্চ করার জন্য আবার টেবিল বানানো আছে। হা হা, কি দারুণ! এখানে ফটোশ্যুটও করা যাবে। এই যে এখানটা বসে খাবো, বাহ, ফ্যান্টাস্টিক। দেখা যাক লাঞ্চে কি দিয়েছে। এই যে লাঞ্চ প্যাকেট দিয়েছে, কি আছে দেখি। লাঞ্চ প্যাকেটে প্যাকেট লাঞ্চ, যেহেতু আজকে আর কোনো স্কোপ নেই।
একটা ইয়োগার্টের মতো জিনিস। তো লাঞ্চটা করে নি, ফ্যান্টাস্টিক লাগবে এই রোদে বসে লাঞ্চ করতে। আর কিছু সেলফি ফটোও নেব। ভালোই লাগছে রোদ পোহাতে পোহাতে লাঞ্চ। খুব রোদ উঠেছে, বিভিন্ন দিকে সবাই বসে আছে লাঞ্চ করতে। ছোলা বাটোরা, এটা একটা রাইস, মানে ছোলা কা চানা কা তরকারি, লুচি, এটা একটা শুকনো কি এটার নাম বলতে পারবো না, একটা সন্দেশ আছে ভালো, এটা একটা কি ইয়োগার্ট মতো কিছু জানি না, সে দেখতে হবে। বেশ সুন্দর দেখতে, আপেলও দিয়েছে, আপেলটা খাবো। এই যে ব্লগটা বানাচ্ছি, আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, ইনফ্যাক্ট আমি প্রথম হয়তো ব্লগ করছি। তো শিবাজি দা খুব ভক্ত, মানে আমরা দুজনে এক্সপ্লোরার শিবাজির খুব ভক্ত। শিবাজিদার প্রত্যেকটা এপিসোড আমরা দেখি। তো শিবাজিদার কথা খুব মনে পড়ছে। শিবাজিদা থাকলে বলতো, প্যারিস যাওয়ার পথে ফাঁকা মাঠে ঘাসের মধ্যে বসে লাঞ্চ করছি আমরা, ভাবা যায়? শিবাজিদা ঠিক এই কথাটা বলতো। শিবাজিদা তোমার খুব ভক্ত আমি জানি না এই ভিডিওগুলো কবে এডিট করে কবে ছাড়বো বা কীভাবে ছাড়বো, কিন্তু বিশ্বাস করো আমরা তোমার গ্রেট ফ্যান শিবাজিদা। মানে যদি আজকে আমি ব্লগটা করে থাকি, যেটুকুনি করছি, তুমি পুরো অনুপ্রেরণা, এটাই আমি বলতে চাই। তো ওটাই মানে শিবাজিদার কথা, যে ভাবা যায় আমরা ফাঁকা মাঠে বসে প্যারিস যাওয়ার পথে লাঞ্চ করছি। ভালো থেকো শিবাজিদা, আরও ব্লগ বানিও, আরও নতুন নতুন জায়গা করো। এটা লিনা, আমার পুরো পরিবার তোমার চ্যানেল দেখে, খুব ভালোবাসি তোমাকে আমরা। ভুল ত্রুটি কিছু হলে ক্ষমা করে দিও। লাঞ্চ সারার পর আমাদের বাস আবার এগোতে থাকলো প্যারিসের দিকে। এখনো প্রায় 1.5 ঘন্টা পথ বাকি ছিল। পথে যেতে যেতে পড়লো প্রচুর বায়ুকল। আমি যখন সাউথ ইন্ডিয়া গেছিলাম তামিলনাড়ুতে, তখন ঠিক এরকম প্রচুর বায়ুকল দেখেছিলাম। তো এখানেও দেখলাম প্রচুর, রাস্তার দুধারে অনেক অনেক বায়ুকল আছে। এখন আমরা ক্যালিস টু প্যারিস যাওয়ার পথে একটা জায়গায় থামলাম, আর বেশি পথ বাকি নেই। 60-70 কিলোমিটার বাকি আছে প্যারিস পৌঁছতে। এখন স্থানীয় সময় 5:45 মতো বাজে। এখানে একটা কথা বলে রাখি, আমাদের লন্ডনে যখন ছিলাম, আমাদের স্থানীয় সময়ের সাথে ভারতীয় সময়ের 4.5 ঘন্টার পার্থক্য ছিল, কিন্তু এখানে ফ্রান্সে ঢোকার পর সেই পার্থক্যটা 3.5 ঘন্টা হয়ে গেছে, অর্থাৎ 1 ঘন্টা কমে গেছে। তো আমাদের এখানে একটা ব্রেক দিল, আমরা এখানে টি কফি খেতে পারি আর ওয়াশরুম বা টয়লেট ইউজ করতে পারি। 20 মিনিটসের ব্রেক দিল। তো এখানটা অনেক ট্রলার দাঁড়িয়ে আছে দেখছি। ওয়েদারটা খুব ভালো, খুবই সানি ওয়েদার আজকে পুরো। তো আজকে সন্ধ্যেবেলা আমরা সন্ধ্যে নাগাদ প্যারিসে পৌঁছবো, বা তার আগেই পৌঁছবো। আজকে একটা প্যারিসের সিটি মানে গাইড ট্যুর হবে, প্যারিস সিটির একটা গাইডেড ট্যুর হবে, সেটা আমরা করব। তো আপাতত এখানে একটা ছোট্ট ব্রেক 20 মিনিটের। আর একটা জিনিস জানি কি, আমাদের যে গাড়িটা আছে, বাসটা, সেই বাসটা মার্সিডিজ বেঞ্জের একটা বাস, এবং অ্যাভারেজ স্পিড আমি দেখলাম 100 কিলোমিটার অ্যাভারেজ স্পিডে এটা চলছে, এবং কোনো রকম কোনো
কি বলবো, বেশি ঝাঁকুনি নেই, দুলুনি নেই, খুব স্মুথ, রাস্তাও যেমন ভালো, আর বাসের কথা তো আর কি বলবো, মার্সিডিজ বেঞ্চের বাস। তো আপাতত একটু কফি খাওয়া যাক। আর 40 মিনিট পথ পেরোনোর পরেই আমরা দেখতে পেলাম যে আমরা প্যারিস শহরে ঢুকতে চলেছি। এই যে আপনারা দেখুন, এটা কিন্তু প্যারিস শহরের আউটস্কার্টটা। মূল প্যারিস শহর থেকে আমরা এখনো একটু সামান্য দূরে আছি, কিন্তু এটা স্পষ্টই বোঝা যাচ্ছে যে আমরা এবার প্যারিস শহরে ঢোকার মুখে। এই কিছুক্ষণ বাদে আমরা দেখতে পাবো, জানলা দিয়ে দেখুন, যে হাওড়া স্টেশনে ঢুকতে গেলে যেমন প্রচুর রেল লাইন দেখা যায়, সেরকমই অনেক রেল লাইন এখানে আমরা দেখছি। আমাদের ট্যুর ম্যানেজার সঞ্জয় দা বলল এটা প্যারিসের, মানে ইউরোপের সবচেয়ে ফাস্টেস্ট ট্রেন প্যারিসেই অপারেট হয়। এই যে আমরা এখন প্যারিস শহরে ঢোকার মুখে আছি, দেখুন গাড়ির ভিড়, কত গাড়ির ভিড়। এবং আমরা একটা জিনিস অভিজ্ঞতা হলো, প্যারিস শহরে ঢোকার মুখে কিন্তু আমরা বেশ ট্রাফিক জ্যাম পেলাম। মানে গাড়ির গতি কিন্তু বেশ ভালো রকম স্লো হয়ে গেল প্যারিস শহরে ঢোকার মুখে। Camden runway. This is Charles de Gaulle Airport, the largest airport of Paris and France. So next Summer Olympics. আমরা এখন Here, প্যারিস শহরে প্রবেশ করছি। next year summer there will be lot of আমাদের construction, গাড়ি lot of পুরোটা দেখ, stuff. লোকাল North সময় station is স্থানীয় the সময় place 5:30। where the Eurostar arrives. Yeah, this all goes back to it. আমরা এখন সেন্ট্রাল প্যারিসের দিকে প্রবেশ করছি। সে ঢোকার সাথে সাথে আইফেল টাওয়ার মাত্র শুরু করেছে। প্যারিস শহরে ঢোকার মুখে সাধারণত এত ট্রাফিক জ্যাম থাকে না। কারণটা আগেই বললাম, প্যারিস অলিম্পিক 2024-এর জন্য সারা শহর জুড়ে বিভিন্ন রকম কাজ চলছে এবং সেই কারণে আরও বেশি ট্রাফিক জ্যাম। অবশেষে আমরা প্যারিস শহরে পা রাখলাম। 2000 বছরের বেশি ঐতিহ্যের অধিকারী এই নগরী বিশ্বের অন্যতম বাণিজ্যিক ও সাংস্কৃতিক কেন্দ্র। রাজনীতি, শিক্ষা, বিনোদন, গণমাধ্যম, পোশাক শৈলী, বিজ্ঞান, শিল্পকলা, সব দিক থেকে প্যারিসের গুরুত্ব প্রভাব এই শহরকে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নগরীর মর্যাদা দিয়েছে। হাজার বছরের সমৃদ্ধ সংস্কৃতির শহর এই প্যারিস, জাদুঘরের শহর, বিশ্বের ফ্যাশন জগতের রাজধানী এবং কেনাকাটার জন্য বিখ্যাত। এটিকে আলোর শহরও বলা হয়। বিশ্বের সর্বাধিক পর্যটকের গন্তব্যস্থল হলো প্যারিস। প্রতি বছর এখানে প্রায় 3 কোটি বিদেশি পর্যটক বেড়াতে আসে। আমাদের প্রথম পদার্পণ করেছিলাম আমরা আর্ট ডে ট্রায়াম্ফেতে। এটা প্যারিসের একটা অন্যতম সেরা ল্যান্ডমার্ক। এই সম্বন্ধে আমি আরেকটু পরে বিস্তৃতভাবে বলবো। আমি এবার ভালোভাবে দেখাচ্ছি আর্ট ডে ট্রায়াম্ফকে। সম্পূর্ণ পাথরের তৈরি, এটা পৃথিবীর অন্যতম উঁচু বিজয় তোরণ। আগেই বললাম, নেপোলিয়ন বোনাপার্ট অস্ট্রিয়ার সাথে যুদ্ধে যে সমস্ত সৈন্যরা মারা গেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে, প্লাস ফরাসি বিপ্লবের সময় যারা মারা গেছিল তাদের স্মৃতির উদ্দেশ্যে এটা বানানো হয়েছিল। খুবই বিখ্যাত এটা একটা ল্যান্ডমার্ক। এই ল্যান্ডমার্কের এখানটায় আপনার 12টা ইম্পর্টেন্ট রাস্তা ফ্রান্সের এখানে মিলিত হয়েছে। এখানে যে মেন সরণিটা আছে, সেই সরণির পশ্চিম প্রান্তে এটা অবস্থিত। অসাধারণ আর্কিটেকচার সমৃদ্ধ এই স্ট্রাকচারটা। প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটক এই আর্ট ডে ট্রায়াম্ফ ভিজিট করতে আসে। আপনারা
দেখতেই পাচ্ছেন এখানে ট্রাফিক দেখে, যা অবস্থা দেখে। তো আমরা সবাই আছি, আমাদের মেম্বাররা আমাদের সাথে যারা ঘুরতে এসে তারাও আছে, সবাই দেখছে, সবাই ফটো তুলছে। আমিও কিছুক্ষণ বাদে এর ফটোটা ক্যাপচার করব। আমাদের যেমন ইন্ডিয়া গেট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছিল তাদের উদ্দেশ্যে বানানো হয়েছিল, ঠিক তেমনি এটাও বানানো হয়েছিল। প্রচুর নাম, 660 জনের নাম এখানে খোদাই করা আছে এই আর্কিটেকচারের গায়ে। আর্ক দে ট্রায়াম্ফে দেখার পর আমরা চ্যাম্পস এলিসেস রাস্তা ধরে এগোতে থাকলাম আলেকজান্দ্রিয়া ব্রিজের দিকে। সেই আলেকজান্দ্রিয়া ব্রিজ ক্রস করে তারপরে আমরা ওখানে স্টপেজ নেব এবং ওখানে দেখব আর একটা অসাধারণ সুন্দর ল্যান্ডমার্ক যেটাকে বলা হয় ইনভ্যালিডস। আর এই যাওয়ার পথে আপনারা দেখুন এত সুন্দর সুন্দর বিল্ডিং এবং লক্ষ্য রাখুন কত ব্র্যান্ডের সমাহার, বিভিন্ন রকম যে দোকানপাটগুলো দেখা যাচ্ছে সব কটাই কিন্তু এক একটা পৃথিবী বিখ্যাত ব্র্যান্ড। And you see very different parts. And you see the way, the tree, the trees on both sides, that's square. Because we got a tree in Paris, that's the side. It's very different. Here there is no commerce anymore. Of the soldiers in the last war. আহত But সৈনিকদের the জন্য main part of the building, এটা বানানো all that হয়েছিল। এটা facade একটা that হসপিটাল। you see when you stop, it is the Army Museum. And behind the building, from here we can see it. প্যারিস হলো স্বপ্নের শহর, প্যারিস হলো ভালোবাসার শহর, প্যারিস হলো পৃথিবীর ফ্যাশন দুনিয়ার রাজধানী, শিল্পকলা, আলোর শহর, আরও কত কিছু। এই কারণে প্যারিসকে বলা হয়েছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহরের মধ্যে একটা। শুধু তাই নয়, প্যারিস শহরে পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক, প্রায় বছরে 3 কোটি পর্যটক প্যারিস শহরে বেড়াতে আসে। এছাড়া প্যারিসে অলিম্পিক গেম হয়েছিল 1900 সালে, 1924 সালে, এবং 2024 সামার অলিম্পিক্স আর কিছুদিন সামনের বছর এখানে অনুষ্ঠিত হবে। এই জন্য শহরের বিভিন্ন জায়গা সাজিয়ে তোলা হচ্ছে সামার অলিম্পিক্স উপলক্ষে। ফুটবল বিশ্বকাপ লাস্ট 1998 সালে হয়েছিল, সেখানে ফ্রান্স ব্রাজিলকে 3-0 গোলে হারিয়েছিল, আমরা সবাই জানি। তো প্যারিস নিয়ে বললে শেষ হবে না, প্যারিসকে একদিনে এক্সপ্লোর করা যাবে না। প্যারিসের যে বিল্ডিংগুলো আছে না, সেই বিল্ডিংগুলোর প্রত্যেকটা বিল্ডিংয়ের মানে আমি যদি অ্যাভারেজ বয়স বলি 400 বছরের পুরনো প্যারিসের শহরের বিল্ডিংগুলোর বয়স। সুতরাং প্যারিস নিয়ে কম সময়ে ডেসক্রিপশন দেওয়া মুশকিল। তো আমরা এখন প্যারিসে আছি। কালকে আমরা
টাওয়ার দেখবো, সাথে মিউজিয়াম দেখবো। এখন আলেকজান্দ্রিয়া ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন শুধু স্থাপত্য দেখুন। আলেকজান্দ্রিয়া ব্রিজ হলো প্যারিসের সিন নদীর ওপরে অবস্থিত একটি বিখ্যাত ব্রিজ। এটার এক পাশে প্যারিসের বিখ্যাত সড়ক চ্যাম্পস এলিসেস অ্যাভিনিউ এবং আর এক পারে প্যারিসের বিখ্যাত স্থাপত্য লে ইনভ্যালিডস আছে। এই দুই স্থানের সংযোগ সাধন করেছে এই ব্রিজটি। ব্রিজটি 1896 থেকে 1900 সালের মধ্যে তৈরি হয়েছিল। রাশিয়ার জার সম্রাট আলেকজান্ডার III নামে এটি নামকরণ করা হয়েছে। ব্রিজটির দুই পারে প্রবেশদ্বারে দুটি করে মোট 4টি সোনালী রঙের পক্ষীরাজ ঘোড়া ও পরীর মূর্তি আছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোটেল ইনভ্যালিডস। ইনভ্যালিড মানে বিকলাঙ্গ বা যাই বলুন, মানে যুদ্ধে আহত সৈনিকদের জন্য এই হসপিটালটা তৈরি করা হয়েছিল। আর এদিকে হচ্ছে গ্রেট আলেকজান্দ্রিয়া ব্রিজ। এই ব্রিজের দুপাশে চারখানা যে পিলার আছে তার উপর 4টে গোল্ডেন স্ট্যাচু বসানো আছে। এখানে আমরা একটা 10 মিনিটের স্টপ নিলাম। এখানে আমরা ঘাসের উপর দিয়ে হাঁটতে পারবো, ফটোশ্যুট করতে পারবো। স্ট্যান্ড। এই প্রসঙ্গে বলে রাখি, এই বছর 2024 সালে যে প্যারিসে সামার অলিম্পিক হলো, কিছুদিন আগে হয়ে গেল, তার ইনোগ্রেশন সেরিমনি কিন্তু এই আলেকজান্দ্রিয়া ব্রিজের এখানে ইনভ্যালিডসের এই চত্বরটা যেখানে আমরা এখন ঘোরাফেরা করছি এই সিন নদীর ওপরেই হয়েছিল। এই প্রথম কোনো অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান কোনো বদ্ধ স্টেডিয়ামের মধ্যে হয়নি। আমরা আলেকজান্দ্রিয়া ব্রিজের একেবারে সামনে চলে এসেছি। হ্যাঁ, যে রাস্তাটার কথা বলছিলাম এটা চ্যাম্পস এলিসেস। এই রাস্তাটা, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট রাস্তা প্যারিসের। এই রাস্তাটা এক প্রান্তে আছে, পশ্চিম প্রান্তে আছে ইনভ্যালিডস, পূর্ব প্রান্তে, আর পশ্চিম প্রান্তে আছে যেটা কিছুক্ষণ আগে দেখে এলাম আর্ক ডে, যেটা বিজয় তরুণ দেখালাম, সেইটা ওই প্রান্তে আছে। পৃথিবীর সবচেয়ে যে বিখ্যাত বাইসাইকেল ট্যুর ডে ফ্রান্স, সেইটা কিন্তু চ্যাম্পস এলিসেসে এসেই শেষ হয়। এইখানটাতেই সেইটা শেষ হয়। খুবই বিজি রাস্তা, প্রচুর পর্যটক সবসময় আছে। আচ্ছা, এই যে নদীটা দেখছেন এটা হলো সেন রিভার। প্যারিস নদী সিন রিভারের পাশে অবস্থিত। এইটা হচ্ছে সিন রিভার। এই যে এইখানে বেফিক্রে সিনেমার শুটিং হয়েছিল রণবীর কাপুরের। এই জায়গাটাতে অবভিয়াসলি আমরা নামবো। আমরা আস্তে আস্তে নামছি, টাইম খুবই কম। সিন রিভার, আমরা সিন রিভারের পাশে দাঁড়িয়ে আছি, আলেকজান্দ্রিয়া ব্রিজের পাশে। আলেকজান্দ্রিয়া ব্রিজ। একটু তলার দিকে নামছি। আমাদের ট্যুর ম্যানেজার বলেছিল খুব সাবধানে থাকতে, এখানে চুরি চামারি হয়, মোবাইলটাকে খুব সাবধানে রাখতে হচ্ছে। আর কয়েক সেকেন্ড করব, তারপরেই আমি ভিডিওটা বন্ধ করব। এই যে এটা একটা ফেরি, এখানে করে রিভার ক্রুজ হয়। রিভার ক্রুজটা আমাদের এখানে নেই, আমাদের ট্যুর প্রোগ্রামে নেই। ঠিক আছে, আমরা এটাই দেখে নিচ্ছি আপাতত। তো আমরা
আচ্ছা, এর তলা দিয়ে দেখুন একটা টানেল চলে গেছে। এই টানেলে কিন্তু পেডেস্ট্রিয়ান আর সাইকেল, এবং দেখুন সবাই এখানে জগিং করছে, দৌড়াচ্ছে। এখন স্থানীয় সময় লিনা স্থানীয় সময় এখন 6:30, আমাদের ভারতীয় সময় 10:30। এখনো দেখুন সূর্যের ভালো আলো আছে। স্থানীয় সময় হচ্ছে 6:30। এই যে শিন নদীর উপর যে ক্রুজটা দেখছেন, এরকম ক্রুজে করেই এবছর সামার অলিম্পিকের বিভিন্ন দেশের প্রতিযোগীরা এই শিন নদীর ওপর দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের দিন গিয়েছিল। আমরা আবার বাসের দিকে এগিয়ে যাচ্ছি, ইনভ্যালিজদের দিকে। আলেকজান্দ্রিয়া ব্রিজ, ইনভ্যালিডস দেখার পর আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম প্যারিসের বিখ্যাত স্কোয়ার কনকর্ড স্কোয়ারের দিকে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা কনকর্ড স্কোয়ারের কাছে যখন উপস্থিত হলাম তখন জানতে পারলাম পুরো কনকর্ড স্কোয়ারটা ঘিরে রাখা হয়েছে এবং বিভিন্ন রকম কাজ চলছে সামার অলিম্পিকের জন্য। তার ফলে আমরা কনকর্ড স্কোয়ারটা ভিজিট করতে পারলাম না। সূর্যাস্তের পর যখন আমরা প্যারিসের শহরের আরও ভিতরে প্রবেশ করলাম, তো প্যারিসের সৌন্দর্য আরও যেন চোখের সামনে ফুটে উঠতে লাগলো। আমি আগেই বলেছিলাম প্যারিস হলো আলোর শহর। তো আমরা খুব লাকি যে এই সময় আমরা প্যারিসে ঢুকছিলাম, আমরা দেখতে পাচ্ছিলাম রাতের প্যারিসের এক অসাধারণ সৌন্দর্য। আপনারা দেখতে থাকুন, আমরা যত এগোবো তত দিনের আলো আস্তে আস্তে চলে যাচ্ছে এবং তার সাথে সাথে অন্ধকার হওয়ার সাথে সাথে প্যারিসের মোহময়ী রূপটা যেন চোখের সামনে আরও বেশি করে ফুটে উঠছে। অসাধারণ। আমি এই রাতের প্যারিসের বর্ণনা, এই অনুভূতি আমি বোঝাতে হয়তো পারবো না। আমার জীবনের মনের মণিকোঠা, এটা সারা জীবন স্থান থাকবে প্যারিসের এই রাতের সৌন্দর্য। দেখতে থাকুন। আমরা এখন আরেকটা ফ্রান্সিস স্কোয়ার
ভ্যান্ডম স্কোয়ারে দাঁড়িয়ে আছি। অস্ট্রালিক ব্যাটেলে নেপোলিয়ন যুদ্ধে জয়ী হওয়ার পর এটা বানিয়েছিল। সবচেয়ে টপে নেপোলিয়নের মূর্তি বানানো আছে, কি অসাধারণ স্থাপত্য দেখুন। আর এইখানে উল্টো দিকে যে হোটেলটা আছে, আমি একটু জুম করছি, রিক্স হোটেল, আমি উচ্চারণ ঠিকঠাক করতে পারছি না হয়তো। এইখানে প্রিন্স ডায়ানা খুব ডিনার করতে আসতেন এই জায়গাটায়, আমাদের গাইড বললেন। কি অসাধারণ জায়গাটা দেখুন। মাঝখানে আবার কি রাখা এটা? গাইডকে জিজ্ঞাসা করলাম, এগুলো কোনো সরকারি বিল্ডিং না, প্রাইভেট বিল্ডিং। প্রচুর প্রচুর ধনী ব্যক্তিরা এখানে এই অ্যাপার্টমেন্টগুলো থাকে এবং খুব বিখ্যাত বিখ্যাত ব্র্যান্ডের বিভিন্ন শোরুমও তলায় আছে। ভ্যান্ডম স্কোয়ার, ভ্যান্ডম স্কোয়ার। Center in Paris, yeah. There's a lot of banks all around. The stock exchange of Paris is at the end of those streets on the right. And what they did, you see, there's a publicity in the center. Oh, here it is, on the left. We call it opera decoration. Scaffolding. It's well done. You can really imagine it to go to the restaurant. No way. I'm going to leave here. And then we're going to cross Boulevard Haussmann, which is the commercial way by excellence. Galerie de Lafayette are right in front of us. And the other banks. Okay, so now I'm happy in Paris. I'm going to leave you here. I'm going to say No cafe is empty. মাথা খারাপ হয়ে যাবে কিন্তু। Anarkali ka Maqbara. You all know Anarkali? Okay, Anarkali ka there you will find the Anarkali ka Maqbara in Lahore. British Marathas against British and revolution himself. Chennai or many places. প্যারিসের এই রাস্তাটা দেখুন, এই রাস্তার দুপাশে সমস্ত যে দোকানগুলো দেখছেন এগুলো সব ভারতীয় দোকান। দেখুন, গণেশ সুইটস, এছাড়াও বিভিন্ন রকম সাউথ ইন্ডিয়ান শাড়ির দোকান, মিষ্টির দোকান, সমস্ত কিছু যা দেখছেন রাস্তার দুপাশে সমস্ত কিছু ভারতীয় দোকান। দেখে কিন্তু দারুণ লাগলো। সব কটা দোকান পরপর দেখতে পাচ্ছেন, সব কটা হচ্ছে ভারতীয় দোকান। এই ছিল এই পর্বে আমাদের নিবেদন। কেমন লাগলো প্যারিস গাইডেড ট্যুর, তার সাথে আমাদের ক্যালে থেকে প্যারিস যাত্রা, রাতের মোহময়ী প্যারিস এবং তার অপরূপ সৌন্দর্য। আপনারা দেখতে থাকুন, পরের পর্বেও প্যারিসের অনেক কিছু আমরা দেখাবো বিশ্ববিখ্যাত ইফেল টাওয়ার এবং তার সাথে রাতের ইফেল টাওয়ারের অসাধারণ সৌন্দর্য। সাপোর্ট করুন আমাদের চ্যানেল HD লাইভ প্লাসকে। প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল।